ওকে, থ্যাংক ইউ। তো আমরা র্যাক স্টোরেজ আইলস সম্বন্ধে জানলাম। আইলস হলো একটা র্যাক থেকে আর একটা র্যাকের যে ডিস্টেন্স। তো এই আইলসের ক্রাইটেরিয়া দুইটা, একটা 4 ফিট রুলস আর একটা 8 ফিট রুলস। 8 ফিটের বড় যত আইলস আছে সব 8 ফিট রুলসে পড়বে, আর 8 ফিট থেকে 3.5 ফিট ডাউন টু 3.5 ফিট পর্যন্ত 1.07 মিটার পর্যন্ত সব 4 ফিটের রুলসে পড়বে। নেক্সট, ফ্লু স্পেস অ্যাজ পার এনএপি 13। ফ্লু স্পেসটা কি? ফ্লু স্পেস হলো দুই ধরনের, একটা ট্রান্সভার্স ফ্লু স্পেস আর একটা লঙ্গিটিউডিনাল ফ্লু স্পেস। ট্রান্সভার্স ফ্লু স্পেস যেটা অ্যাজ পার এনএপি 13 আর্টিকেল 3.9.3.6, the space between rows of storage parallel to the direction of landing। অর্থাৎ আমি একটা তাকের উপরে মাল রাখার পরে আর একটা তাক এর বটম থেকে আমার ম্যাটেরিয়ালসের নিচ পর্যন্ত যে স্পেসটা, এটাই আসলে ট্রান্সভার্স ফ্লো স্পেস। এই ট্রান্সভার্স ফ্লো স্পেস মিনিমাম 6 ইঞ্চি রাখতে হবে, এবং যে লঙ্গিটিউডিনাল ফ্লো স্পেস আছে এটা হলো দুইটা, মানে একটা র্যাকের মধ্যে ম্যাটেরিয়ালস এমনভাবে রাখতে হবে যেন ম্যাটেরিয়ালসের মধ্যে মিনিমাম 6 ইঞ্চি গ্যাপ থাকে, এবং এটা কোনোভাবেই যেন যারা র্যাকের ম্যাটেরিয়ালস রাখবে তারা এমনভাবে র্যাকটা ডিজাইন করতে হবে বা র্যাকের কলামগুলো বসাতে হবে যেন ওই 6 ইঞ্চি গ্যাপটা কোনোভাবেই ফিল আপ করতে না পারে। অর্থাৎ এটা কেন রাখা হয়েছে এটা কিন্তু বিশাল একটা বিষয়। যখন হাই র্যাক হবে, 12 ফিটের উপরে কোনো র্যাক হবে, তখন আসলে যদি নিচে কোথাও আগুন লাগে, র্যাকের এতগুলো পাইল ক্রস করে স্প্রিংকলার পর্যন্ত হিট পৌঁছানো টাফ। অর্থাৎ র্যাকের নিচে কোথাও আগুন লাগলো, সেই হিটটা যদি ইনড্যাক স্প্রিংকলার না থাকে, শুধু সিলিং স্প্রিংকলার দেই, তখন সেই হিটটা সিলিং স্প্রিংকলার পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত কিন্তু স্প্রিংকলার অ্যাক্টিভ হবে না। এই কারণেই আসলে হাই পাইল স্টোরেজের র্যাকের হাই পাইল স্টোরেজ র্যাকের জন্য ইনড্যাক স্প্রিংকলার দরকার। তো আমরা দুইটা ফ্লু স্পেস দেখলাম। র্যাক স্টোরেজ আইলস ওয়াইড অ্যাজ পার এনএপি 13, এটা তো আমরা দেখলাম। আচ্ছা, কমোডিটি ক্লাসিফিকেশন অ্যাজ পার এনএপি 13। কমোডিটি ক্লাসিফিকেশনটা কি? অর্থাৎ আমি র্যাকে বা স্টোরেজে কি ধরনের ম্যাটেরিয়ালস রাখবো সেইটার উপর বেস করে এনএপি 13 ডিসক্রাইব করেছে যে কমোডিটি ক্লাস কোনটা কোন কমোডিটি ক্লাসে পড়বে। ক্লাস ওয়ান কোন কোন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কমোডিটি ক্লাস ওয়ান ধরা হয়? এ ক্লাস ওয়ান কমোডিটি শ্যাল বি ডিফাইন্ড অ্যাজ এ non-combustible product that meets one of the following criteria. কি ক্রাইটেরিয়া? প্লেসড ডিরেক্টলি অন উড প্যালেটস, মানে ডাইরেক্ট উড প্যালেটসের উপরে আপনি ম্যাটেরিয়ালস রাখলে সেটা ক্লাস ওয়ান হবে। প্লেসড ইন সিঙ্গেল লেয়ার কারুকেটেড কার্টুনস উইথ অর উইদাউট সিঙ্গেল থিকনেস কার্ডবোর্ড ডিভাইডার্স উইথ অর উইদাউট প্যালেটস। অর্থাৎ যদি কোনো কার্ডবোর্ডের উপরে ডিভাইডার দিয়ে ম্যাটেরিয়ালস রাখেন প্যালেট সহ বা প্যালেট ছাড়া, সেটা হবে ক্লাস ওয়ান। শ্রিঙ্ক র্যাপড অর পেপার র্যাপড অ্যাজ এ ইউনিট লোড উইথ অর উইদাউট প্যালেটস। প্যালেট সহ শ্রিঙ্ক র্যাপড করা বা পেপার র্যাপড বা শ্রিঙ্ক র্যাপ করা যে কোনো ম্যাটেরিয়াল ক্লাস ওয়ানের মধ্যে পড়বে। ক্লাস টু কি? A class 2 commodity shall be defined as a non-combustible product that is in slotted wooden crates, solid wood boxes, multi-layered corrugated cartons, or equivalent combustible packaging materials। অর্থাৎ corrugated cartons, equivalent combustible wood pellets, solid wood box, with or without pellets, এগুলো ক্লাস টু কমোডিটি ক্লাসের মধ্যে পড়বে। আর ক্লাস থ্রি হচ্ছে এ ক্লাস থ্রি কমোডিটি শ্যাল বি ডিফাইন্ড অ্যাজ এ প্রোডাক্ট ফ্যাশন ফ্রম উড, পেপার, ন্যাচারাল ফাইবার অর গ্রুপ সি প্লাস্টিক
উইথ অর উইদাউট কার্টুনস বক্স। আচ্ছা, আমরা সাধারণত স্প্রিংকলারের ডিজাইন করতে গেলে ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত কমোডিটি ক্লাস কনসিডার করে স্টোরেজ ডিজাইন করি এবং গণহারে স্প্রিংকলার কে ফ্যাক্টর 8 ধরে ক্যালকুলেশন করে দিয়ে দিই। তো এই সম্পূর্ণ বিষয়টা আজকে দেখলে বুঝবেন যে যে কোনো স্টোরেজের ক্ষেত্রে ডিজাইন করতে গেলে অবশ্যই আমাদের এই ক্রাইটেরিয়াগুলো মিট করে তারপরে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। A class 4 commodity shall be defined as a product with or without pallet that meets one of the following criteria. নিচের ক্রাইটেরিয়াগুলো মিট করলে সেইগুলো ক্লাস 4 হবে। Constructed partially or totally a group B plastic. এখন বলতে পারেন গ্রুপ সি প্লাস্টিক, গ্রুপ বি প্লাস্টিক, এগুলো কি? এগুলো আমি আসলে এগুলো দেখাবো, বাট আমি ডিটেলস সব তো দেখাতে পারবো না। আচ্ছা, কনসিস্ট অফ 3 ফ্রি flowing group A plastic materials, contain with itself or its packaging an appreciable amount 5% to 15% by weight or 5% to 25% by volume of a group A plastic। অর্থাৎ এই ক্রাইটেরিয়াগুলো যদি মিট করে, যখন প্লাস্টিকের কোনো প্যাকেজিং থাকবে, তারপর গ্রুপ বি প্লাস্টিক থাকবে, তখন এগুলাকে আমরা ক্লাস 4 কমোডিটির মধ্যে ফেলবো। কমোডিটি ক্লাস এই কারণেই সিলেকশন করতে হয়, কমোডিটি ক্লাস সিলেকশন না করলে আপনি কোন ম্যাটেরিয়ালসের স্প্রিংকলার ডিজাইন করতেছেন এটা ডিফাইন করতে পারবেন না। এই জন্য আপনাকে আগে কমোডিটি ক্লাসগুলো, অর্থাৎ আমি যে প্রথমে যে 6টা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছিলাম বলেছিলাম, আমি যদি দেখাই এখানে র্যাক স্টোরেজ হাইট, ফ্লোর হাইট, আইলস মিনিমাম ওয়াইড, ট্রান্সভার্স অ্যান্ড লংজিটিউডাল ফ্লো স্পেস আছে কি না নেই, র্যাক পাইল টু পাইল হাইট, র্যাক টু সিলিং ক্লিয়ারেন্স, এই সবগুলো বিষয়ের উপরে আমাদের ফোকাস করতে হবে একটা স্প্রিংকলার সিস্টেমের ডিজাইন করতে গেলে। এখানে আমি একটা স্যাম্পল বেসিসে একটা হাই র্যাক স্টোরেজ যেখানে এনক্যাপসুলেটেড ম্যাটেরিয়ালস আছে সেই রকম একটা ডিজাইনের রেফারেন্স দেখাবো। তো সেইখানে হলো এনক্যাপসুলেটেড ম্যাটেরিয়ালস আছে। এনক্যাপসুলেটেড কি? এনক্যাপসুলেটেড যদি আমি বলি, rack storage design shall be considered plastic palletized rack and encapsulated materials. Encapsulated থাকলে সেখানে কি বলছে, for class 1 through class 4 commodities when reinforced polyethylene or reinforced high density polyethylene plastic pallet are used, অর্থাৎ যদি প্লাস্টিক প্যালেট ইউজ করেন, এখানে প্লাস্টিক প্যালেটটা আমি দেখানো নেই, আমি দেখাবো। দ্য ক্লাসিফিকেশন অফ দ্য কমোডিটি আনটিল শ্যাল বি ইনক্রিজড টু ক্লাসেস অ্যাকসেপ্ট ফর ক্লাস 4 কমোডিটি। যদি আপনি ক্লাস 1 ম্যাটেরিয়ালও ইউজ করেন, সেখানে যদি প্লাস্টিকের প্যালেট ইউজ করেন তাহলে সেটা 2 টাইম ইনক্রিজ হবে, সেটা বলছে। অর্থাৎ আমি ক্লাস 1 ম্যাটেরিয়াল যখন ইউজ করব, যেমন ফেব্রিক রোল আমি ইউজ করলাম, বাট যদি আমি প্লাস্টিকের প্যালেটের উপরে রাখি তখন এটা 1 থেকে 3 হয়ে যাবে কমোডিটি ক্লাস। এবং এই কমোডিটি ক্লাসের উপরে আপনার ডিজাইন কার্ভ সিলেক্ট করতে হবে। তো হুইচ শ্যাল বি ইনক্রিজ টু এ কার্টুন আনএক্সপ্যান্ডেড গ্রুপ এ প্লাস্টিক কমোডিটি। প্যালেট শ্যাল বি অ্যাসাম্ড টু এ রিইনফোর্স ইফ নো পার্মানেন্ট মার্কিং or manufacturer certification of non-reinforced is provided. তো এখানে কমোডিটি ক্লাসটা 2 টাইম ইনক্রিজ হবে যদি প্লাস্টিক ম্যাটেরিয়াল বা প্লাস্টিক প্যালেট ইউজ করা হয়। কমোডিটি ক্লাসিফিকেশন এবং যে ডিজাইন কার্ভ সিলেকশনটা আসলে কিভাবে করা হয়েছে, একটা র্যাক স্টোরেজ কনসিডার করা হয়েছে যেটাতে প্লাস্টিক প্যালেটাইজড র্যাক এবং এনক্যাপসুলেটেড ম্যাটেরিয়ালস আছে। সেই যেই র্যাকটা 12 ফিটের বেশি, অর্থাৎ সলিড পাইলড এবং হাই পাইল্ড
র্যাক স্টোরেজ, হাই পাইল র্যাক স্টোরেজের ক্ষেত্রে আমরা এই ডিজাইন কার্ভটা সিলেক্ট করতে পারি সিএমডিএ অর্থাৎ সিএমডিএ পদ্ধতিতে। এখানে কি বলছে, ওভার 12 ফিট, 12 ফিট এর উপরে যে র্যাকটা, যেই ধরনের র্যাক আছে আপ টু অ্যান্ড ইনক্লুডিং 20 ফিট, 20 ফিট পর্যন্ত, 12 ফিট থেকে 20 ফিট হাইট যেই হাই পাইল্ড র্যাক স্টোরেজ আছে সেই র্যাকের ক্ষেত্রে এনএফপি এর 16.2 এই টেবলটা আমরা ইউজ করতে পারি ডাবল রো র্যাকের ক্ষেত্রে। এবং এরকম মাল্টিপল র্যাকের উদাহরণ এখানে আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এইটা ডাবল রো র্যাকের ক্ষেত্রে স্টোরেজ হাইট ওভার 12 ফিট টু 25 ফিট। একটা টেবল আছে, অর্থাৎ এই টেবলগুলো আপনাকে ফলো করে এবং স্টোরেজের কমোডিটি ক্লাস এটা হলো সিএমএস, সিএমডি, এটা বের করি। স্টোরেজ হাইট ওভার 12 ফিট আপ টু ইনক্লুডিং 25 ফিট, অর্থাৎ আচ্ছা এখানে আমাদের স্টোরেজ হাইট আছে 16 ফিট। আমরা একটা র্যাকের ডিজাইন যদি ধরি, র্যাকের হাইট আছে 16 ফিট, আইলস 4 ফিট অ্যান্ড 6 ফিট। আমরা একটা এই অনুযায়ী 6 ফিট ধরছি। তো এখানে আমরা এই টেবিলটা 12 ফিট থেকে আপ টু 25 ফিট পর্যন্ত কিভাবে কনসিডার করেছি। আমাদের প্রথমে লাগবে র্যাকের হাইট, আমাদের আছে 16 ফিট। কমোডিটি ক্লাস, এখানে যেহেতু আমাদের এনক্যাপসুলেটেড ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে সেজন্য কমোডিটি ক্লাস এনক্যাপসুলেটেড ম্যাটেরিয়াল এবং প্লাস্টিক প্যালেট আছে, এই কারণে কমোডিটি ক্লাস 4। এনক্যাপসুলেটেড আছে কি নাই, ইয়েস। আইলস ওয়াইড আমাদের 4 ফিট, অর্থাৎ আমরা যখন কোনো স্টোরেজ বা র্যাক স্টোরেজের ডিজাইন কার্ভ সিলেকশন করব, তখন এরকম যে টেবিলগুলো আছে, এখানে টেবিলের ডিটেইলস দেওয়া আছে। সিঙ্গেল ও ডাবল রো র্যাক, স্টোরেজ হাইট ওভার 12 ফিট, এরকম সিঙ্গেল ও ডাবল রো র্যাক লোয়ার 12 ফিট, এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে। এই এনএফপি এর চ্যাপ্টার 8 থেকে শুরু করে 25 পর্যন্ত বিভিন্ন ধরনের স্টোরেজের ডিটেইলস দেওয়া আছে। আপনারা আপনাদের স্টোরেজের কোন টেবিলটা অনুযায়ী আপনাদের স্টোরেজটা কোন ক্রাইটেরিয়াতে পড়ে এটা সিলেক্ট করে দেন আপনাদেরকে ডিজাইন কার্ভ সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদের যেটা আমরা কনসিডার করছি সেটা হলো আমাদের আইলস আছে 4 ফিট, স্প্রিংকলার ম্যান্ডেটরি কিনা, স্প্রিংকলার ম্যান্ডেটরি ইনজ্যাক ম্যান্ডেটরি কিনা, এখানে দেওয়া আছে 1 লেভেল। অর্থাৎ যদি আপনার 12 ফিটের বেশি র্যাক হয়, কমোডিটি ক্লাস 4 হয়, এনক্যাপসুলেটেড ইএস হয়, দেন আপনার 1 লেভেল স্প্রিংকলার দরকার। যদি নো হয়, যদি এনক্যাপসুলেটেড না থাকে, সেক্ষেত্রে আপনার আইলস যাই থাকুক আপনার কিন্তু ইনজ্যাক স্প্রিংকলারের দরকার নেই। তো দ্রুপ আপনি ধরেন আপনার কমোডিটি ক্লাস 4 নেই, আপনার আছে কি কমোডিটি ক্লাস 3 ম্যাটেরিয়ালস, তখন এনক্যাপসুলেটেড আছে কি নেই, যদি থাকে তাহলে আপনার 1 লেভেল স্প্রিংকলার দরকার, যদি না থাকে তখন আপনার কোনো স্প্রিংকলার ইনজ্যাকে দরকার নেই, ইনজ্যাক স্প্রিংকলার নট রিকোয়ার্ড। তখন আপনাকে এই ডিজাইনটা, এই ডিজাইন কার্ভটা সিলেক্ট করতে হবে। আর যখন আপনার এনক্যাপসুলেশন থাকবে তখন আপনাকে এই কার্ভটা সিলেক্ট করতে হবে। কার্ভটা ভালো দেখা যাচ্ছে কি না, যেটা বলছিলাম
যদি আপনার কমোডিটি ক্লাস 3 হয় এবং এনক্যাপসুলেশন থাকে, আইলস ওয়াইড যদি 4 ফিট হয়, আমি একটা ধরছি আর কি, তখন আপনার ইনডেক স্প্রিংকলার অন লেভেল দরকার। আর যদি আপনার কমোডিটি ক্লাস 3 হয়, এনক্যাপসুলেশন না থাকে, কোনো ম্যাটেরিয়ালস এনক্যাপসুলেটেড কোনো ম্যাটেরিয়ালস না থাকে, এবং আইলস ওয়াইড 4 ফিট হোক 8 ফিট হোক কোনো ব্যাপার না, তখন আপনার ইনডেক স্প্রিংকলার দরকার নেই। এবং তখন আপনি ডিজাইন কার্ভ পাবেন 16.2.1.3.2C, আর এখানে পাবেন হলো সেম আর্টিকেল এফ। আচ্ছা, অন লেভেল যদি স্প্রিংকলার আমরা করি, আমরা যদি আমি যেহেতু এইটা করছি 4 ধরে করছি, এগুলো আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কমোডিটি ক্লাস 4, এবং এটা হলো সবচেয়ে ওয়ার্স্ট কেস, আপ টু 25 ফিট। আইলস ওয়াইড ন্যারোয়ার ধরলাম, অন লেভেল দরকার, এবং 16 এই কার্ভটা আমি সিলেক্ট করলাম। এখন আমি এই কার্ভে চলে যাব। এখানে আরও কিছু অপশন আছে, যেমন কার্ভে 4টা পয়েন্ট আছে, সি আছে, ডি আছে, এ আছে, বি আছে, এবং আর একটা দেখেন সিলিং স্প্রিংকলার ওয়াটার ডিমান্ড। আমি এইটা দিয়ে সিলিং স্প্রিংকলার ওয়াটার ডিমান্ডটা সিলেক্ট করব। সিলিং স্প্রিংকলার ওয়াটার ডিমান্ড সিলেক্ট করার জন্য আসলে এই টেবিলটা, আর ইনডেকের জন্যে আমরা আলাদা ডিজাইন কার্ভ সিলেক্ট করব। সিলিং স্প্রিংকলার দিয়ে আসলে আমি কভার করতে পারি কিনা, অর্থাৎ আমার যদি এনক্যাপসুলেশন না থাকতো তখন আমি এই কার্ভটা ইউজ করতাম, তখন আমার ইনডেকে কোনো এই সেম কার্ভ, এটাও সেম কার্ভ, এটাও সেম কার্ভ। দেখেন যখন আমার অন লেভেল স্প্রিংকলার লাগবে, তখন হলো এই কার্ভে আমি সিলিং স্প্রিংকলারের ওয়াটার ডিমান্ডটা বের করব। এবং যখন আমার ইনডেকে স্প্রিংকলার দরকার নাই, তখন এই কার্ভটা ইউজ করতে হবে আমার সিলিং স্প্রিংকলারের জন্য। সিলিং স্প্রিংকলার এর ডিজাইন কার্ভটা এটা হবে তখন। তো আমরা এই কার্ভে চলে যাব। দেখেন এই কার্ভটা অনেক জায়গায় রেফার করা আছে, অর্থাৎ এই হলো আমাদের কার্ভ। আমি একটু বড় করি। তো এখানে এই কার্ভটা কি বলছে, আমরা জানি স্প্রিংকলারে ডিজাইন করতে গেলে একটা মিনিমাম এরিয়া ধরে ক্যালকুলেশন করতে হয়। তো আমাদের যে ওর্স্ট কেস, অর্থাৎ সবচাইতে খারাপ অবস্থার যে স্টোর, যেখানে আমাদের এনক্যাপসুলেটেড ম্যাটেরিয়ালস আছে, প্লাস্টিক প্যালেট আছে, 4 ফিটের কম আইলস আছে, সেইখানে সিলিং স্প্রিংকলার সেইটা, অর্থাৎ সিঙ্গেল ও ডাবল রো র্যাক 20 ফিট হাইট র্যাক স্টোরেজ। এখানে আবার কিন্তু লিমিটেশন দিয়ে দিছে, 20 ফিটের বেশি আপনি দিতে পারবেন না। 20 ফিটের হাই র্যাক স্টোরেজ স্প্রিংকলার সিস্টেম ডিজাইন কাপ, ক্লাস 4 এনক্যাপসুলেটেড কমোডিটিস কনভেনশনাল প্যালেট। কনভেনশনাল প্যালেটে থাকলে, এনক্যাপসুলেটেড কমোডিটি ক্লাস থাকলে, এনক্যাপসুলেটেড ম্যাটেরিয়ালস থাকলে, কমোডিটি ক্লাস 4 হলে আপনি এই কার্ভটা ইউজ করতে পারবেন। এখন এই কার্ভটা আপনি যে ইউজ করবেন, এখানে তো 4টা কার্ভ দেওয়া আছে, আপনি কোনটা নেবেন? আপনাকে তখন ওই যে আইলসের ওয়াইড, এটাকে নির্বাচন করতে হবে, আপনি কোন ধরনের স্প্রিংকলার আপনি ইনস্টল করবেন তার উপরে নির্ভর করবে। আইলস এবং স্প্রিংকলারের টেম্পারেচার আর টাইপের উপরে নির্ভর করবে আপনি কোন কার্ভটা কোন ডেনসিটিটা নেবেন। কোন মানে ডেনসিটি হলো জিপিএম পার স্কোয়ার ফিট, অর্থাৎ পার স্কোয়ার ফিটে কী পরিমাণ পানি আপনি ছিটাবেন, সেটা ওই স্প্রিংকলার কোন স্প্রিংকলার নেবেন তার উপরে নির্ভর করবে। তো এখানে কার্ভ এ, অর্থাৎ এখানে আমাদের দুইটা জিনিস কনসিডার করতে হবে, একটা ডেনসিটি আর একটা হলো এরিয়া। এরিয়া আমি 3000 স্কোয়ার ফিটও নিতে পারি, এর উপরে আর যাইতে পারবো না। 2000 থেকে 3000 স্কোয়ার ফিটের মধ্যে আমার এই
এই সিলিং স্প্রিংকলার যেখানে এনক্যাপসুলেটেড ম্যাটেরিয়ালস আছে এবং ক্লাস 4 কমোডিটি আছে, সেইখানে আমার 2000 থেকে 3000 স্কোয়ার ফিটের ক্যালকুলেশন করে মিনিমাম ওয়াটার ডিমান্ড বের করতে হবে। মিনিমাম ওয়াটার ডিমান্ড বের করার জন্য তাহলে আমরা এখানে দেখি এতে কি আছে, 8 ফিট আইলস ওয়াইড হাই টেম্পারেচার সিলিং স্প্রিংকলার অ্যান্ড অর্ডিনারি টেম্পারেচার ইনড্রেক স্প্রিংকলার। আমাদের এই কার্ভ অনুযায়ী কিন্তু এই কার্ভটা যেখান থেকে সিলেক্ট করছি সেখানে কিন্তু বলা আছে ইনড্রেকে আমার 1 লেয়ার লাগবে আর সিলিং তো লাগবেই। এটা সিলিংয়ের ডেন্সিটি আর কি, সিলিং স্প্রিংকলার ডেন্সিটি কার্ভ। তো এখানে বলছে কি হাই টেম্পারেচার সিলিং স্প্রিংকলার অ্যান্ড অর্ডিনারি টেম্পারেচার ইনড্রেক স্প্রিংকলারের ক্ষেত্রে যদি 8 ফিট আইলস থাকে তাহলে আপনি এ থেকে নিতে পারবেন, অর্থাৎ আর যেখানে আমার তো এখানে 8 ফিট আইলস নাই, আমার এখানে 8 আইলস আছে কত, আমার আইলস আছে, আমার স্টোরেজ যদি দেখি আমার এখানে আইলস আছে কত, আমি যে ডিজাইনটা যেটা কনসিডার করছি সেখানে আইলস আছে অনলি 4 ফিট অ্যান্ড 6 ফিট। অতএব 4 ফিট থাক, 6 ফিট থাক, 7 ফিট থাক, 8 ফিট থাক, এখানে কিন্তু আমার ইয়া হবে হলো 4 ফিট কাউন্ট হবে, ঠিক আছে? এটা আমরা আগে দেখাইছি। তো তাহলে আমার এইটা হবে না, আমাকে যেতে হবে নেক্সট 8 ফিট আমার এখানে নাই, তাহলে আমি 4 ফিটের ক্রাইটেরিয়াতে যাব। 4 ফিট আইলস উইথ হাই টেম্পারেচার সিলিং স্প্রিংকলার অ্যান্ড অর্ডিনারি টেম্পারেচার ইনড্রেক স্প্রিংকলার। আমি যদি এটা সিলেক্ট করি তখন আমাকে যে স্প্রিংকলার হেডটা নির্বাচন করতে হবে সেটা অবশ্যই সিলিংয়েরটা হাই টেম্পারেচার সিলিং স্প্রিংকলার হতে হবে। তো হাই টেম্পারেচার সিলিং স্প্রিংকলারের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, যদি মানে নর্মাল কোনো টেম্পারেচারে যেমন 68 ডিগ্রি হলো নর্মাল টেম্পারেচার স্প্রিংকলারের, এটাতে কিন্তু অ্যাক্টিভ হবে না। তখন আপনাদেরকে কি করতে হবে, মানে অপেক্ষা করতে হবে যে স্টোরে যাতে আগুন লেগে যায় তারপরে এটা অ্যাক্টিভ হবে 93 বা এখানে এটারও ডেফিনেশন আছে আপনার হাই টেম্পারেচার সিলিং কত থেকে শুরু। তো আমরা এটাতে যাব না, আমাদের 4 ফিট আইলস আছে এবং অর্ডিনারি টেম্পারেচার সিলিং স্প্রিংকলার আমরা নির্বাচন করব এবং অর্ডিনারি টেম্পারেচার ইনড্রেক স্প্রিংকলার নির্বাচন করতে পারি। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে সমস্ত বিষয়গুলো কনসিডার করে দেন আপনাদের ডিজাইনটা করতে হবে। আপনি যদি আগে থেকে ডিজাইনটা এভাবে এনএপির ক্লজ ধরে ধরে না করেন, আর স্প্রিংকলার ধরেন আপনি ইনস্টল করলেন, আপনার 1.5-2 কোটি টাকা খরচ হলো, বাট ইফেক্টিভ কোনো রেজাল্ট আপনি কিন্তু পাবেন না। ইভেন এত সব ক্রাইটেরিয়া এনএপিএ মিট করে দেখেন এখানে কি বলছে, ডিজাইন ডেন্সিটি ফর সিঙ্গেল অ্যান্ড ডাবল রো র্যাক শ্যাল বি সিলেক্টেড টু করেসপন্ডেন্ট টু আইলস ওয়াইড। এই সি সেকশন C15 এটা একটু খুলে দেখবেন। আসলে এইগুলো যদি আমি দেখাতে চাই আমার লাইভ অনেক বড় হয়ে যাবে, আমি দেখাবো না। তো এখানে C15 আমি পড়েছি, সেখানে এই সমস্ত কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে স্প্রিংকলার ইনস্টল করার পরেও স্টোরের সব মালামাল কিন্তু বাঁচেনি। তো বিভিন্ন কারণ থাকতে পারে, যারা এনএপিএ আর কি এইগুলো কিন্তু টেস্ট বেসিসে করে তারপরে এনএপিএ একটা সামারি বা এটাকে কি বলে, অর্থাৎ এই এনএপিএর যে ক্লজগুলো যারা আর কি করছেন তারা প্র্যাকটিক্যালে টেস্ট করে দেন এগুলো অ্যাপ্লাই করতে বলেছেন। তো সুতরাং আমরা আর চোখ বুঝে স্প্রিংকলারের ডিজাইন করব না, যেই স্টোরেজ সেই স্টোরেজের ওই মিনিমাম ইনফরমেশনগুলো নিয়ে, এবং একটা স্টোরেজের ডিজাইন করতে গেলে মিনিমাম কি কি ইনফরমেশন লাগে তারও একটা চার্ট, তারও একটা লিস্ট কিন্তু এনএপিএতে দেওয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো মিট করে দেন আপনাদেরকে কিন্তু স্প্রিংকলারের ডিজাইন করতে হবে। তো আমরা এখান থেকে এই কার্ভটা এই যদি ডিটা আমরা কনসিডার করি তাহলে ডিতে দেখেন
এখানে মিনিমাম ডেনসিটি কত আছে, মিনিমাম 2000 স্কোয়ার ফিট যদি আমি কনসিডার করি, এখানে মিনিমাম ডেনসিটি আছে আমার 0.55, ঠিক আছে, 0.55 জিপিএম পার স্কোয়ার ফিট। এখন 0.55 জিপিএম পার স্কোয়ার ফিট ডেনসিটি আমরা পেয়ে গেলাম। এখন এই ডেনসিটি আমি 2000 স্কোয়ার ফিট এরিয়াতে অ্যাপ্লাই করব। আচ্ছা, কি কি পপুলার বেশ কয়েকটা ডিজাইন মেথড আছে, আর্লি সেপারেশন, ফার্স্ট রেসপন্স, ইএসএফআর, কন্ট্রোল মোড, ডেনসিটি এরিয়া, আরও কয়েকটা মেথড আছে, এগুলোতে যাব না। তো ডিজাইন কার্ভ সিলেকশন অ্যাজ পার বিলো অল ক্রাইটেরিয়া ফ্রম এনএপি 13, যেটা বলছিলাম, ম্যাক্সিমাম রেকস্ট্রের সাইজ, ফ্লোর হাইট, আইএস মিনিমাম হাইট। আমি কি আবার ব্যাকে চলে গেলাম নাকি? আচ্ছা, ওই যেটা আমি দেখাচ্ছিলাম ডিজাইন কার্ভটা এনএপিএ থেকে, সেই কার্ভটাই, ও এটা হলো জেনারেল ডিজাইন কার্ভ, সরি। জেনারেল ডিজাইন কার্ভে কি আছে দেখেন, জেনারেল ডিজাইন কার্ভে আছে লাইট হ্যাজার্ড, অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ 2, এক্সট্রা হ্যাজার্ড গ্রুপ 1, এক্সট্রা হ্যাজার্ড গ্রুপ 2। অর্থাৎ অর্ডিনারি যেটা সাধারণ অকুপেন্সি, অর্ডিনারি হ্যাজার্ড যেখানে, অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ 2 আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ 2 অর্থাৎ G2, এখানকার জন্য 0.20 থেকে এবং 1500 স্কোয়ার ফিট থেকে মিনিমাম যে ডিজাইন এরিয়া, অর্থাৎ একটা অকুপেন্সিতে যেখানেই আগুন লাগুক, তো এনএপিএ গাইড করে আপনি মিনিমাম 1500 স্কোয়ার ফিট ইফেক্টেড হবে এরকম ধরে তারপরে আপনার স্প্রিংকলার স্প্রে করবেন বা এটা ক্যালকুলেশন করবেন। অর্থাৎ আমি ধরেন একটা যেই রুমে আসি সেই রুমে যদি আগুন লাগে, তো এখানে কিন্তু কত 100 স্কোয়ার ফিট হবে, বাট এই 100 স্কোয়ার ফিটে আমার, এবং স্প্রিংকলার যখন একটা পয়েন্টে যখন আগুন লাগবে তখন ওর কাছাকাছি যে স্প্রিংকলার থাকবে, যেহেতু আমরা স্পেসিং মেনটেন করে স্প্রিংকলারের ডিজাইন করি, সেই স্প্রিংকলারটা অ্যাক্টিভ হবে এবং যাতে পাশে আর একটা অকুপেন্সিতে আগুনটা না ছড়ায় এই কারণে, অথবা একটা স্প্রিংকলারের যে ওয়াটার ডিমান্ড, এই ডিমান্ডটা এই কারণে ধরা হয় যদি এটা সরাসরি পাম্পের সাথে রিলেটেড, যদি এমন হয় যে স্প্রিংকলার অ্যাক্টিভ হয়েছে বাট পাম্প সঠিক প্রেশারটা দিতে পারতেছে না এখানে, তাহলে যেই স্প্রিংকলারের যে ডেনসিটি আমরা এত ক্যালকুলেশন করলাম সেই রিকোয়ার্ড ডেনসিটি কিন্তু আসবে না যদি মিনিমাম প্রেশারটা না থাকে স্প্রিংকলারে। যখন স্প্রিংকলার অ্যাক্টিভ হবে মিনিমাম প্রেশার এবং ডেনসিটি যদি না থাকে তখন ফায়ারকে সাপ্রেস করতে পারবে না। তো এটা অর্ডিনারি ডিজাইন কার্ভ। আর অর্ডিনারি ডিজাইন কার্ভে এখানে আমরা অর্ডিনারি হ্যাজার্ড, এক্সট্রা হ্যাজার্ডের ক্ষেত্রে 0.4 থেকে শুরু হয় এবং তখন স্কোয়ার ফিট 2500 থেকে, আসলে 2500 নিচে ধরা যাবে না, 2500 থেকে আপনি 5000 পর্যন্ত এক্সট্রা হ্যাজার্ড গ্রুপ 2, অর্থাৎ যদি কেমিক্যাল স্টোরেজ বা হাইলি এক্সপ্লোসিভ কোনো অকুপেন্সি হয় তখন আপনাকে 5000 পর্যন্ত এরিয়া কাউন্ট করে স্প্রিংকলারের ডিজাইন কিন্তু মিনিমাম ওয়াটার ডিমান্ডটা বের করা হয়। তো এই টেবিলটা আমরা আগেই দেখেছি, এখানে আমরা এখানে আমরা ডিটা কাউন্ট করেছি, ডি কার্ভটা নিয়েছি, ডি কার্ভে আমরা 0.55 পেলাম। ডিজাইন ডেনসিটি কার্ভ অ্যাডজাস্টমেন্ট উইথ স্টোরেজ, অর্থাৎ আমরা যেটা বললাম এই টেবিলটাতে যদি আমি একটু যাই, আমরা ডিতে 0.55 পেলাম, বাট এখানে আর একটা কলাম আছে, সেটা হলো অ্যাপ্লাই ফিগার 16.2.1.3.4.1, অর্থাৎ এই ফিগারটা হলো ডেনসিটি অ্যাডজাস্টমেন্ট কার্ভ। এটা হলো স্টোরেজের হাইটের এগেনস্টে
ডেনসিটি আমরা রিডিউস করতে পারি। যখন আমরা ইনজ্যাক স্প্রিংকলার এবং সিলিং স্প্রিংকলার দিব, তখন সিলিংয়ের স্প্রিংকলারটা আমরা এই ফিগার অনুযায়ী অর্থাৎ 16.2.1.3.4.1 অনুযায়ী কিন্তু রিডিউস করতে পারি। স্টোরেজ হাইট যদি কম হয় তখন পার্সেন্টেজ কম, আমি এটা দেখাবো। এ হলো 16.2.1.3.2 জি। So we consider a rack storage 16 feet height with most or worst case solid piled and non-encapsulated fabric roll with 4 feet aisles as per NFP 13 chapter 16 টেবিল নাম্বার এত। ওই টেবিল অনুযায়ী আমরা যেটা আর কি জি কার্ভটা নিয়েছিলাম, সেই জি কার্ভের এগেইনস্টে আমরা যে কার্ভটা দেখতে পাচ্ছি স্টোরেজ হাইট অফ স্টোরেজ, অর্থাৎ এটা হলো 0 ফিট, 10 ফিট, 12 ফিট পর্যন্ত আমি যে কার্ভ, আমার যদি এনক্যাপসুলেটেড ম্যাটেরিয়াল থাকে 12 ফিটে, তখন আমি এটা অ্যাডজাস্ট করতে পারবো 60%, অর্থাৎ 0.5 ইন্টু 60% বা 0.55 ইন্টু 0.60। এবং আমার অ্যাকচুয়ালি আমি যেই ডিজাইন ফিলোসফিটা নিয়ে কাজ করেছি আপনাদের দেখালাম, সেটা হলো 16 ফিট। এখানে একটা মার্কিং করা হয়েছে, উদাহরণ বেসিসে দেখাচ্ছি যাতে আপনারা নেক্সট টাইম যে কোনো হাইটের র্যাকের ডিজাইন করতে পারেন। তো এখানে আমার পয়েন্টটা হলো এটা। সো আমি এখানে 60, 65, 70, 75 অর্থাৎ 65%, 0.65% আমার যে ডিজাইন ডেনসিটি আমি বের করছিলাম 0.55, এর সাথে যদি আমি 0.6065 গুণ করি তাহলে মেবি 30 বা 31 মতো আসবে, 0.31 মতো আমার ডিজায়ার্ড বা রিকোয়ার্ড ডেনসিটি আসবে। ডেনসিটি যখন কম আসবে তখন জানেন আপনারা আপনাদের ওয়াটার ডিমান্ডও কমে যাবে। ওয়াটার ডিমান্ড পার স্কোয়ার ফিটে কমে যাবে। তো আমরা যখন ইনজ্যাকে স্প্রিংকলার দিব তখন এই কার্ভটার মাধ্যমে কিন্তু সিলিং স্প্রিংকলারের রিকোয়ার্ড যে ডেনসিটি আছে সেটাকে রিডিউস করতে পারি। এটা একটা গুড পয়েন্ট, যারা ডিজাইনার তারা মাথায় রাখবেন। কারণ যে কোনো স্টোরেজের ডিজাইন করতে গেলে, র্যাক স্টোরেজের ডিজাইন করতে গেলে আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ এটাই আমি আবার দেখাইছি যে আমি এখানে এই ফিগারটা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি আপনার এনক্যাপসুলেশন কোনো ম্যাটেরিয়ালস না থাকে তখন কিন্তু আপনাকে 16.2.1.3.d এই কার্ভটা আপনি ইউজ করতে পারবেন। এবং এই যেই কার্ভটা আগে আমি দেখালাম সেই কার্ভটাও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে আপনার সিলিং স্প্রিংকলার দরকার নাই, ইনজ্যাক স্প্রিংকলার দরকার নাই, সেখানেও কিন্তু আপনি সিলিং স্প্রিংকলারের ওয়াটার ডিমান্ড এই কার্ভ ধরে যদি করেন তখন আপনি এইটা স্টোরেজের হাইটের এগেনস্টে আপনি এই অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন। চলেন আমরা দেখি এই কার্ভটাতে কি আছে। যদি ধরি আমার যে এনক্যাপসুলেশন কোনো ম্যাটেরিয়ালস নেই স্টোরে, তাহলে আমি এই কার্ভটা, আমার কার্ভ হবে এইটা। তো 16.2. এই কার্ভটা আমরা দেখি 16.2.1, অর্থাৎ আমাদের কমোডিটি ক্লাস 4 বাট আমার ম্যাটেরিয়ালসে এনক্যাপসুলেশন নাই, তখন আমাদের কোনটা কার্ভ হতো? তখন আমাদের কার্ভ হতো এই যে কনভেনশনাল প্যালেট নন এনক্যাপসুলেটেড কমোডিটিস। তখন আমাদের কিন্তু এই কার্ভটা কনসিডার করতে হতো। এই কার্ভে কার্ভ আছে কতগুলা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা কার্ভ আছে। তো এই 8টা কার্ভের মধ্যে আমাদের আসলে কোনটা রিকোয়ার্ড সেটা আমি দেখি। সিঙ্গেল ওর ডাবল রো র্যাক্স 8 ফিট, 8 ফিট এটা হবে না, এটা 4 ফিট আছে। 4 ফিট আইস অর মাল্টিপল রো র্যাক্স উইথ হাই টেম্পারেচার সিলিং। তো আমাদের সিলিং টেম্পারেচার আমরা অর্ডিনারি রাখছি, তো এটাও আমরা নিব না। সিঙ্গেল ওর ডাবল রো র্যাক্স উইথ 4 ফিট আইস, অর্ডিনারি টেম্পারেচার সিলিং স্প্রিংকলার অ্যান্ড অর্ডিনারি টেম্পারেচার ইনজ্যাক স্প্রিংকলার। আমরা এই ক্রাইটেরিয়া কিন্তু যেতে পারি, এখানে আমাদের সবগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করছে। এটা 4 ফিট আইস, মাল্টিপল র্যাক,
অর্ডিনারি টেম্পারেচার সিলিং স্প্রিংকলার অ্যান্ড অর্ডিনারি টেম্পারেচার ইনজেক্ট স্প্রিংকলার। আমরা আরও এই ক্রাইটেরিয়াগুলো যদি একটু দেখি, সিঙ্গেল ও ডাবল রো র্যাক্স 8 ফিট, সিঙ্গেল ও ডাবল রো র্যাক্স 4 ফিট আইলস উইথ হাই টেম্পারেচার সিলিং স্প্রিংকলার, সিঙ্গেল ও ডাবল রো র্যাক উইথ 4 ফিট আইলস অ্যান্ড অর্ডিনারি টেম্পারেচার। তো আমাদের এখানে আমরা অর্ডিনারি টেম্পারেচারেই থাকবো, কারণ এই স্প্রিংকলারটা আগে অ্যাক্টিভ হবে। তো আমরা যদি ডি কার্ভ যাই, এখানে ডি কার্ভে গেলে মিনিমাম এরিয়া হবে 2000 স্কোয়ার ফিট, ম্যাক্সিমাম হবে 3000 স্কোয়ার ফিট যখন ক্যালকুলেশন করব বা যে কনসিডারেশন করব। তাহলে আমরা এখানে পয়েন্ট কত আছে, এখানে হলো 40 আর 45, 1 2 3 4, তাহলে 0.44। আমাদের যদি এনক্যাপসুলেশন না থাকতো তাহলে কি হতো, আমাদের এনক্যাপসুলেশন না থাকলে আমরা ডিজাইন ডেনসিটি রিকোয়ার্ড ডেনসিটি পেতাম 0.44। এবং শুধু তাই না, 0.44 একে যদি আমি 0.44 এর পরে যদি আমরা এই কার্ভ এই ফিগারটা অ্যাপ্লাই করি, তখন কি হয়, আমরা এখানে যদি নন এনক্যাপসুলেটেড থাকেও তারপরে আমরা এই কার্ভটা ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমার কি হবে, আমাদের হাইট 16 ফিট, আমরা সেক্ষেত্রেও 65%। তো যদি ক্যালকুলেশন করি 0.44 ইন্টু 0.65, তাহলে আমরা 0.28 ডেনসিটি, আমাদের ডেনসিটি তখন আমাদের চলে আসতো 0.28, আর আমাদের ওখানে আসছে কত 0.55 ইন্টু 0.65, আর এখানে আসছে 0.35। যদি এনক্যাপসুলেশন থাকে তখন 0.3536 আসে, 357 আর কি। আর যদি এনক্যাপসুলেশন না থাকলে তাহলে কিন্তু 0.28 চলে আসে, অর্থাৎ এখানে চলে আসে আমাদের ডিজাইন কার্ভ। আমি যদি জেনারেল কার্ভটা দেখাই, এই যে অর্ডিনারি কার্ভ 0.28, তার মানে এটা হলো 0.25 26 27 28। আমরা এইখানে চলে আসতে পারি, এখানে এই কার্ভটা এখানে দেখানো নেই, অর্থাৎ আমরা ওই 2000 স্কোয়ার ফিটই নিব ডিজাইন এরিয়া এই কার্ভ অনুযায়ী। বাট আমাদের তখন চলে আসবে কি, আমাদের এটা তো ডি ছিল, ডি সিলেক্ট করছি, আমাদের ডিজাইন এরিয়া 2000 স্কোয়ার ফিট থাকবে, বাট ডেনসিটিটা আমি যেহেতু ইনডাইরেক্ট স্প্রিংকলার দিচ্ছি সেক্ষেত্রে আমার ডিজাইন ডেনসিটি চলে আসবে 0.35 এনক্যাপসুলেশনের ক্ষেত্রে। আর যদি এনক্যাপসুলেশন না থাকে তখন চলে আসবে 0.28। ইনজ্যাকের ক্ষেত্রে তাহলে আমরা ইনজ্যাকের ক্ষেত্রে আমাদের ডিজাইন ডেনসিটি কীরকম হবে। তো উই কনসিডার 13.3 ফর ইনজ্যাক স্প্রিংকলার। Inject sprinkler required by table 13.2.1 shall meet the requirements of this section and the applicable storage protected and arrangement section of this chapter. Inject sprinkler এর ক্ষেত্রে কি বলছে, inject sprinkler required by table এত shall meet the requirements। আচ্ছা, discharge criteria, inject sprinkler shall have a K factor 5.6 or larger and operate at a minimum of 15 psi। কখনোই চিন্তা করবেন না কে ফ্যাক্টর কম দিলে আপনার ওয়াটার ডিমান্ড কমে যাবে। কে ফ্যাক্টর যদি আপনি 5.6 ইউজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ওয়াটার ডিমান্ড কমবে না, বরং প্রেশার রিকোয়ারমেন্ট যদি বেশি থাকে তখন কিন্তু আপনার ওয়াটার ডিমান্ড কমে যাবে। সবসময় যদি বেশি কে ফ্যাক্টরের স্প্রিংকলার দেওয়া যায় যার অরিফিসটা বড় থাকে, তো
তো সে একসাথে অনেক পানি দিতে পারে এবং তখন ইফেক্টিভ ইভেন এনএপি রিকমেন্ড করে যে মিনিমাম কে ফ্যাক্টর 8.0 থেকে শুরু করা উচিত, বাট এখানে লেখা আছে কে ফ্যাক্টর 5.6 অর লার্জার। বাট আমি যখন কেস স্টাডি ওনাদের এনএক্সে কেস স্টাডি করছি তখন ওখানে রিকমেন্ড করা আছে বা হ্যান্ডবুকে রিকমেন্ড করা আছে কে ফ্যাক্টর 5.6 কোথাও ইউজ না করতে এই স্টোরে। মিনিমাম 8 থেকে শুরু করে আপনি 11.2 বা 16.4 এইটা যদি দিতে পারেন বা 24 কে ফ্যাক্টর তাহলে বেটার অপশন এবং সহজেই আর কি আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ওয়াটার ডিমান্ড, হোয়ার on level of indirect sprinkler is installed for miscellaneous storage, water demand shall be based on simultaneous operation of the hydraulically most demanding 4 adjacent sprinkler। এখানে একটা জেনারেল রুল যে যদি আপনি ইনডেকে স্প্রিংকলার দেন, আমি এটা মিসেলেনিয়াস স্টোরেজ আপ টু 12 ফিট পর্যন্ত একটা মানে দেখাইছি যে 12 ফিট পর্যন্ত যদি ইনজেক স্প্রিংকলার 12 ফিটেও কিন্তু ইনজেক স্প্রিংকলার লাগতে পারে, সেটা ওই কমোডিটি ক্লাস, হাইট, ওয়াইড, ফ্লু স্পেস সব কিছুর উপরে নির্ভর করে। অর্থাৎ আপনি চিন্তা করবেন যে 12 ফিট হাইট, হ্যাঁ, যখন সলিড র্যাক হবে এবং ওপেন র্যাক কোনোভাবেই পসিবল না, আমার ম্যাটেরিয়ালসের লং হলো ম্যাটেরিয়ালস হলো লং অনেক, যেমন 12 ফিটের ফেব্রিক্স রোল আছে বা অনেক বড় কার্টুন আছে বা অনেক বড় মেশিন আছে, সেটা আমি যখন স্টোরেজ করব তখন কিন্তু আমি ওই সলিড বা ওপেন র্যাকের ক্রাইটেরিয়া মিট করতে পারবো না, তখন ওই 12 ফিট হাইটের র্যাকেও কিন্তু আপনার ইনজ্যাক স্প্রিংকলার লাগবে। সেটাই এখানে বলছে, যদি ইনজ্যাক স্প্রিংকলার ইজ ইনস্টলড ফর মিসেলেনিয়াস স্টোরেজ 12 ফিট হাইট পর্যন্ত এটা তখন ক্যালকুলেশনটা কীরকম হবে বলছে, হাইড্রোলিক্যালি মোস্ট ডিমান্ডিং যে স্প্রিংকলার ক্যালকুলেশন আছে, মোস্ট রিমোট এরিয়ার স্প্রিংকলারের সাথে আপনার 4টা স্প্রিংকলার সিমুলটেনিয়াস অপারেশন, অর্থাৎ একই সাথে আপনার ধরেন বিল্ডিংয়ের টপ মোস্ট রিমোট এরিয়াতে আপনি স্প্রিংকলারের ক্যালকুলেশন করবেন, ওর সাথে কিন্তু আপনার যে যদি গ্রাউন্ড ফ্লোরে ইনজ্যাক স্প্রিংকলার থাকে সেখান থেকে 4টা আপনাকে স্প্রিংকলার কাউন্ট করতে হবে এবং এটা বিভিন্ন ডিজাইন কার্ভের জন্য বিভিন্ন রকম হবে। এখানে সলিড পাইলড অ্যান্ড ক্লাস 4 কমোডিটি ক্লাস স্টোরের ডিজাইনটা কীরকম হবে, প্রোটেকশন ক্রাইটেরিয়া ফর প্যালেটাইজ সলিড পাইলড বিন বক্স সেলফ or back-to-back self storage of class 1 through class 4 commodity stored over 12 ফিট। 12 ফিটের উপরে যেই মানে সলিড পাইলড বা যে হাই পাইলড র্যাক স্টোরেজ আছে তার ক্ষেত্রে এই ডিজাইন কার্ভটা ফলো করতে হবে ইনড্যাক স্প্রিংকলারের ক্ষেত্রে। হোয়ার ইউজিং অর্ডিনারি টেম্পারেচার রেটেড স্প্রিংকলার a single point shall be selected from the appropriate commodity carbon figure. Sprinkler system design curve for 20 feet high storage ordinary temperature rated sprinkler, এটা ইনডেক্ট এরিয়া স্প্রিংকলার প্রোটেকশন স্কয়ার মিটার। আচ্ছা, এখানে এইটা আমরা সিলেক্ট করছি ইনজ্যাকের ক্ষেত্রে, যেখানে স্টোরেজ হাইট ওভার 12 ফিট, এর উপরে একটা ইয়া ছিল সেটা এখানে দেখাচ্ছে না। ইনজ্যাক স্প্রিংকলারের জন্য এই ডিজাইন কার্ভটা সিলেক্ট করতে বলা হয়েছে যেখানে এই ক্রাইটেরিয়াগুলো মিট করে। তো ইনজ্যাক স্প্রিংকলার আমাদের এখানে ক্লাস 4 ম্যাটেরিয়ালস আছে, ক্লাস 4 ম্যাটেরিয়ালস এখানে ডিজাইন এরিয়া শুরু হয়েছে 2000 থেকে, আমরা ক্লাস 4-এ 2000 স্কোয়ার ফিট কাউন্ট করে এখানে ইয়া পাইলাম কত 0.39, অর্থাৎ ইনজ্যাকের ক্ষেত্রে আমরা
ডিজাইন ডেন্সিটি সিলেক্ট করলাম 0.39। এভাবে আপনার যদি ক্লাস 3 ম্যাটেরিয়ালস থাকে ইনর্যাক ডিজাইনে, তখন আপনি এখান থেকে যেটা আসে সেই ডেন্সিটিটা আপনি নিতে পারেন। We consider 2000 square feet, 0.39 GPM square feet, GPM per square feet, design density for inflexible with reference as per NFP 13. Area limitation. The maximum floor area of any on floor to be protected by sprinkler supplied by any one sprinkler system riser or combined system riser shall be as follow. অর্থাৎ এখানে বলছে, এটা সবাই জানে, লাইট হ্যাজার্ডের ক্ষেত্রে 52,000 স্কোয়ার ফিটের বেশি আপনি ডিজাইন করতে পারবেন না। অর্ডিনারি হ্যাজার্ডের ক্ষেত্রে 52,000 স্কোয়ার ফিট। আর এক্সট্রা হ্যাজার্ড এর ক্ষেত্রে কাউন্ট করতে হবে 40,000 স্কোয়ার ফিট। দ্য ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া অন এনি, অর্থাৎ একটা জোনের আওতায়, একটা রাইজারের আওতায় আপনি এটা করতে পারবেন। কম্বাইন্ড সিস্টেম রাইজার শ্যাল বি এস ফলো। স্প্রিংকলার সাপ্লাই বাই এন ওয়ান স্প্রিংকলার সিস্টেম, একটা রাইজারের আন্ডারে আপনি এইটা ডিজাইন করতে পারবেন। ম্যাক্সিমাম এরিয়া লিমিটেশন দেওয়া আছে। এক্সট্রা হ্যাজার্ডের ক্ষেত্রে 40,000 স্কোয়ার ফিট, আর হাই পাইড স্টোরেজের ক্ষেত্রে 40,000 স্কোয়ার ফিট পর্যন্ত আপনি ডিজাইন করতে পারবেন। হাই পাইড স্টোরেজের ক্ষেত্রে একটু বেশি দিছে, কারণ এখানে অনেক স্প্রিংকলার লাগে। যদি প্রত্যেকটা র্যাকে স্প্রিংকলার লাগে, তখন অনেক স্প্রিংকলার আসলে এখানে চলে আসে। আর সিঙ্গেল সিস্টেম প্রোটেক্ট এক্সট্রা হ্যাজার্ড, হাই পাইল স্টোরেজ or storage covered by other NFP standard and ordinary hazard area. The extra hazard or storage area cover shall not exceed the floor area specified for the hazard, and the total area coverage shall not exceed 52 স্কোয়ার ফিট, 52,000 স্কোয়ার ফিট। আচ্ছা, এখন আমরা আসি যে স্প্রিংকলারের স্পেসিং কত হবে। উই কনসিডার স্প্রিংকলার ম্যাক্সিমাম এরিয়া অ্যাজ পার NFPA 13 8.6.2.2.1। ম্যাক্সিমাম স্পেসিং আমাদের যে প্রোটেকশন মানে যে স্টোরেজ প্রোটেকশন এরিয়া অ্যান্ড ম্যাক্সিমাম স্পেসিং অফ স্ট্যান্ডার্ড পেন্ডেন্ট অ্যান্ড আপরাইট স্পেস স্প্রিংকলার ফর এক্সট্রা হ্যাজার্ড। আমাদের যেহেতু কমোডিটি ক্লাস 4 এবং এনক্যাপসুলেটেড ম্যাটেরিয়ালস আছে, এই কারণে আমরা এক্সট্রা হ্যাজার্ডের যে স্প্রিংকলারের ম্যাক্সিমাম স্পেসিং সেটা কনসিডার করছি। এটা হলো প্রোটেকশন এরিয়া পার স্প্রিংকলার 90 স্কোয়ার ফিট এবং ম্যাক্সিমাম স্পেসিং হলো। আর ইনজ্যাকের ক্ষেত্রে স্প্রিংকলারের স্পেসিং, ইনজ্যাক স্প্রিংকলারের স্পেসিং ফর ক্লাস থ্রু কমোডিটি অ্যান্ড আপ টু 25 ফিট পর্যন্ত আমরা এই ক্রাইটেরিয়া মেনটেন করতে পারি। এনক্যাপসুলেশন যেহেতু আমাদের আছে, তো ক্লাস 4 কমোডিটির জন্যে আমরা এখানে স্পেসিং পাবো 8 ফিট 2.4 মিটার ম্যাক্সিমাম। এটা কিন্তু ম্যাক্সিমাম। এনক্যাপসুলেটেড ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে ইনজ্যাক স্প্রিংকলারের স্পেসিং ম্যাক্সিমাম 8 ফিট। 8 ফিটের বেশি আপনি ডিজাইন করতে পারবেন না। মিনিমাম ডিস্টেন্স, ম্যাক্সিমাম ডিস্টেন্স তো পেলাম ইনজ্যাকের ক্ষেত্রে 8 ফিট, আর সিলিংয়ের ক্ষেত্রে পেলাম আমরা 12 ফিট পর্যন্ত আমরা ডিজাইন করতে পারবো। 12 ফিট 90 স্কোয়ার ফিট, তবে 90 স্কোয়ার ফিটের বেশি যেন না হয়। তার মানে 12 ফিট যদি আমি একদিকে ধরি, 90 ভাগ হলো 12, 7.5 ফিট আর 12 ফিট। এখন আপনি কম বেশি যেদিকে করেন, একদিকে যদি 12 ফিট যান আর একদিকে 7.5 ফিট যাবেন। তো এখানে ইনজ্যাকের ক্ষেত্রে আমরা 8 ফিট পাবো ম্যাক্সিমাম স্পেসিং। আর মিনিমাম ডিস্টেন্স কোনটা হবে, আমরা জানি মিনিমাম একটা ডিস্টেন্স আছে 6 ফিট। মিনিমাম ডিস্টেন্স বিটুইন ইনজ্যাক স্প্রিংকলার শ্যাল বি পারমিটেড টু বি প্লেসড লেস দেন 6 ফিট। ইনজ্যাকের ক্ষেত্রে আসলে 6 ফিটের এই রুলসটা মানে পারমিট দিছে, যেটা আপনি প্লেস করতে পারবেন, 6 ফিটের কমও দিতে পারবেন।
অবস্ট্রাকশন টু ইনটেক স্প্রিংকলার ডিসচার্জ, এখানে দুইটা ক্রাইটেরিয়া, একটা আপনি 6 ফিটের কমেও স্প্রিংকলার দিতে পারবেন, আপনি 4 ফিট পর পরও স্প্রিংকলার দিতে পারবেন। আপনার র্যাকের ওয়াইড যদি কম হয় তখন দুই পাশে দুইটা স্প্রিংকলার লাগবে, আপনি 6 ফিটের কমে না দিতে মানে আপনি র্যাকের মধ্যে দিতে হবে, র্যাকের ট্রান্সভার্স ফুল স্পেসে আপনাকে স্প্রিংকলার দিতে হবে, সেই ক্ষেত্রে আপনি 6 ফিটের রুলসও মানে ক্রস করতে পারবেন। আর কি বলছে, অবস্ট্রাকশন ইনটেক স্প্রিংকলার শ্যাল নট বি রিকোয়ার্ড টু মিট দ্য অবস্ট্রাকশন ক্রাইটেরিয়া অ্যান্ড ক্লিয়ারেন্স ফ্রম স্টোরেজ রিকোয়ারমেন্ট অফ সেকশন 8.5। সেকশন 8.5-এ কি আছে জানেন? এখানে আছে যে ওই যে আপনি 18 ইঞ্চি স্প্রিংকলার অ্যাক্টিভ হওয়ার জন্যে মিনিমাম যে স্প্রে প্যাটার্ন আপনারা জানেন 18 ইঞ্চি ক্লিয়ারেন্স দরকার স্প্রিংকলারের হেড থেকে, সেই রুলস এবং অবস্ট্রাকশন রুলস না মানলেও চলবে 18.13.5 অনুযায়ী ইনটেক স্প্রিংকলারের ক্ষেত্রে। মিনিমাম অপারেটিং প্রেশার, সিলিং স্প্রিংকলারের ক্ষেত্রে মিনিমাম অপারেটিং প্রেশার হবে 7 psi as per 23.4.4.1.0.1 minimum operating pressure of any sprinkler shall be 7 psi, এটা জেনারেল রুল। আর ইনজ্যাকের ক্ষেত্রে আসলে ইনজ্যাক স্প্রিংকলার ডিসচার্জ প্রেশার ফর র্যাক স্টোরেজ অফ ক্লাস 1 থ্রো স্প্রিংকলার ইন র্যাক শ্যাল ডিসচার্জ অ্যাট নট লেস দেন 15 psi। ইনজ্যাকের ক্ষেত্রে প্রেশারটা বেশি এই কারণে দরকার, এই C19-এও এর ডিটেলস দেওয়া আছে NFPA 13-এ। তো 15 psi এর কম দিলে কি হবে, ইনজ্যাকের ক্ষেত্রে যেহেতু অবস্ট্রাকশন থাকতে পারে, ধরেন আপনি স্প্রিংকলার ইনস্টল করছেন, ম্যাটেরিয়ালস এমনভাবে রাখছে যে স্প্রিংকলারের একেবারে কাছাকাছি চলে গেছে, যদিও ট্রান্সভার্স ফ্লু স্পেস লংগিটিউডিনাল ফ্লু স্পেস রাখার কথা, বাট স্টোর যারা মেনটেন করে তারা জানে স্টোরে এমনভাবে মালামাল রাখা হয় যেটা আসলে কি বলবো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। তো আমরা আমাদের মানে কি বলে হ্যাজার্ডটাকে কি নিজেরাই বাড়ায় তুলি, এটা উচিত না। সব কিছু মেনটেন করে স্টোরেজ অ্যারেঞ্জ বা ম্যাটেরিয়ালস অ্যারেঞ্জ করে রাখা উচিত, যেটা আমরা রাখি না। যেমন প্রসেস স্টোরের ক্ষেত্রে একটা রুলস আছে যে 250 স্কোয়ার ফিট ম্যাটেরিয়ালস রাখতে পারবো 10 ফিট পর পর, এটা কেউ মেনটেন করে না। যে কোনো ফ্যাক্টরিতে যখন অথরিটি অফ জুরিডিকশন বা অডিটর আসেন তখনই কেবল স্টোরেজ নিয়ে তোড়জোড় শুরু হয়ে যায়। ওই সময় ধরেন যদি মানে সবসময় যদি আমরা প্র্যাকটিস করতাম তাহলে আমাদের হ্যাজার্ডিয়াস জায়গাগুলোতে ফ্যাক্টরিতে আসলে এটা মানে এত রিস্ক থাকতো না। ম্যাক্সিমাম ফ্যাক্টরির প্র্যাকটিস হলো শুধুমাত্র অডিটের জন্যই স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট ঠিক করে, এসটিআর ক্লিয়ারেন্স রাখে, অর্থাৎ যেগুলো ইমার্জেন্সি ইস্যু সেই ইস্যুগুলো কখনোই মেনটেন করে আমাদের দেশে আসলে প্র্যাকটিস নাই। প্র্যাকটিস করা উচিত। তো 15 psi এই কারণে লাগে যে ওখানে অবস্ট্রাকশন রুল থাকে না, ফ্লু স্পেস থাকার পরেও ওখানে প্রেশারটা ওয়াটার যে স্প্রে হবে, স্প্রিংকলার স্প্রে করবে সেটা যেন সব দিকে সমানভাবে পৌঁছায়। এই কারণে এখানে মিনিমাম 15 psi মানে 1 বার রাখার জন্য রিকমেন্ড করেছে NFPA। এবার আসেন স্প্রিংকলার হোজ স্টিম অ্যালোয়েন্স। হ্যাঁ, আমরা একটা কমন থাম্ব রুল জানি যে 250 GPM হোজ স্টিম অ্যালোয়েন্স ধরতে হবে যখন স্প্রিংকলারের ক্যালকুলেশন করব। এটা থাম্ব রুল, মানে সবাই জানে 250 স্কোয়ার ফিট আপ টু 12 ফিট পর্যন্ত। কন্ট্রোল মোড ডেন্সিটি এরিয়া যে মেথড, সে স্ট্যান্ডার্ড স্প্রিংকলারের ক্ষেত্রে আমরা সব জায়গায় স্ট্যান্ডার্ড ধরছি। এক্সটেন্ডেড কভারেজ হলে তখন আলাদা কথা। স্ট্যান্ডার্ড স্প্রিংকলারের ক্ষেত্রে আপ টু 12 ফিট ডিজাইন এরিয়া, নাম্বার অফ স্প্রিংকলার ইন ডিজাইন এরিয়া, অর্থাৎ যদি আপনি 1500 স্কোয়ার ফিট ধরেন, 1500 স্কোয়ার ফিটে ভাগ যদি দেই 12 দিয়া, তাহলে কিন্তু 125 স্কোয়ার ফিট পার স্প্রিংকলার
আপনাকে আপনি ডিজাইন করতে পারেন। অর্থাৎ এটা স্প্রিংকলারের সংখ্যা। যদি 12টা স্প্রিংকলার ধরে ক্যালকুলেশন করেন তখন কেবলমাত্র আপনি 250 জিপিএম কাউন্ট করতে পারেন 60 মিনিট। আমরা সবাই জানি যে স্প্রিংকলারের ক্যালকুলেশনে 250 জিপিএম ধরতে হয়, আর কি 60 মিনিট কাউন্ট করতে হয়। এখন দেখেন, যখন আপনি স্প্রিংকলার 12টা নেবেন তখন 250 জিপিএম। যদি আপনি স্প্রিংকলার নেন 12 থেকে 15টা, যেমন আমি যখন ক্যালকুলেশন করেছি 2000 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিটকে আমি যদি 90 স্কোয়ার ফিট পার স্প্রিংকলার মিট করতে যাই, 2000 স্কোয়ার ফিট ভাগ হইল 90, তাহলে আমার কিন্তু 22টা স্প্রিংকলার হয় মিনিমাম। স্প্রিংকলারের ডিজাইন যারা করেন তারা অবশ্যই জানেন। আমার যে সিলিং স্প্রিংকলারের ডিজাইন আমি করলাম সেখানে আমাকে ধরতে হবে মিনিমাম 2000 স্কোয়ার ফিট, এবং আমি যদি দেখি এখানে ব্যাকে যাই, আমি এটার জন্যে 90 স্কোয়ার ফিটের বেশি ধরতে পারবো না। এখানে কি বলছে, হাইড্রোলিক্যালি ক্যালকুলেটেড উইথ ডেন্সিটি 0.25 এর, যখন 0.25 এর বেশি হবে তখন আমি হলো ডেন্সিটি যখন 0.25 লেস দেন 0.25 আর গ্রেটার দেন 25 আমি 100 স্কোয়ার ফিট পর্যন্ত ধরতে পারবো। আচ্ছা, 100 স্কোয়ার ফিট যদি আমি ধরি 2000 স্কোয়ার ফিট, তাহলে 20টা স্প্রিংকলার আমাকে কাউন্ট করতে হবে। আমি যে ডিজাইনটা সিলেক্ট করলাম আর কি, ইনডাইরেক্ট স্প্রিংকলার সহ সিলিং স্প্রিংকলার, তাহলে আমার যদি 20টা স্প্রিংকলার হয় তাহলে আমার ওভার 15 to 25 আমার 500 জিপিএম ধরতে হবে, এবং 120 মিনিট কিন্তু পাম্পের ক্যাপাসিটি ধরতে হবে। পাম্প না শুধু, এখানে রিজার্ভারের ক্যাপাসিটিও কিন্তু আপনার চলে আসে। তো সেটা আমার হলো মিনিমাম যে ওয়াটার বিএনবিসি অনুযায়ী আমরা যদি 60 মিনিট এনএপি অনুযায়ী আমি 60 মিনিট যদি রেডি রাখি সেটাই অ্যাকসেপ্ট করবে। ওইটা নিয়ে সমস্যা নেই, রিজার্ভারের ক্যাপাসিটি নিয়ে সমস্যা নেই, বাট আমাকে তো সেই পাম্পের ক্যাপাসিটি নির্ধারণ করার সময় 500 জিপিএম পজিস্টিং ধরতে হবে। আচ্ছা, এখানে আমরা যেটা প্রথমে একটা থাম রুল দেখছিলাম, জেনারেল রুল দেখছিলাম, বাট এখানে হলো আমার যে র্যাকের ডিজাইনটা আমি একটু দেখাই। র্যাকের ডিজাইন আমি যেটা করেছিলাম সেটা কই, এখানে কি বলা আছে, the water demand for a sprinkler installed in rack shall be based on simultaneous operation of the most hydraulically remote sprinkler as follow। অর্থাৎ আমি যখন মোস্ট রিমোট এরিয়ার স্প্রিংকলারের ক্যালকুলেশন করব তখন আমাকে সিমুলটেনিয়াসলি, মানে একই সাথে এই ইনজ্যাক যে স্প্রিংকলার তার ওয়াটার ডিমান্ড অ্যাড করতে হবে ক্যালকুলেশনে নিচের ক্রাইটেরিয়া অনুযায়ী। 6 স্প্রিংকলার হোয়ার অনলি ওয়ান লেভেল ইজ ইনস্টল ইন র্যাক উইথ ক্লাস 1, ক্লাস 3, ক্লাস 2 এবং ক্লাস 3 কমোডিটি। ক্লাস 1 থেকে ক্লাস 3 কমোডিটি পর্যন্ত একটা র্যাকে যদি আমি স্প্রিংকলার ইনস্টল করি তাহলে 6টা স্প্রিংকলার ওই মোস্ট রিমোট স্প্রিংকলারের সাথে সিমুলটেনিয়াসলি ক্যালকুলেশন করতে হবে। আর 8 স্প্রিংকলার হোয়ার অনলি ওয়ান লেভেল ইজ ইনস্টল ইন র্যাকস উইথ ক্লাস 4 কমোডিটিস। অর্থাৎ ক্লাস 4 কমোডিটিস যেখানে আমি একটা লেভেলে ইনস্টল করব, একটা র্যাকের একটা লেভেলে যখন স্প্রিংকলার দিব তখন ক্লাস 4 কমোডিটিস ম্যাটেরিয়ালসের জন্যে 8টা স্প্রিংকলার কাউন্ট করতে হবে উইথ সিমুলটেনিয়াস উইথ মোস্ট রিমোট স্প্রিংকলার ওয়াটার ডিমান্ড। আর আমাদের যেহেতু ক্লাস 4 কমোডিটি আছে এবং আমরা এখানে ডিজাইন করেছি আসলে এভরি টায়ার, এভরি লেভেল অফ ইন র্যাক, সেক্ষেত্রে 14 স্প্রিংকলার 7 অন ইচ 2 টপ লেভেলস হোয়ার
মোর দ্যান ওয়ান লেভেল ইজ ইনস্টল, অর্থাৎ যদি আমার আমার এমন যদি হয় যে প্রত্যেকটা স্টোরেজে প্রত্যেকটা র্যাকে স্প্রিংকলার লাগবে, তখন আসলে আমরা কিভাবে করব, প্রত্যেকটা র্যাকে কেন লাগে সেটা আমরা একটু দেখি। সলিড র্যাকের ক্ষেত্রে দেখেন, হোয়ার সলিড সেল বিন ও ডিসপ্লে আসেনি, ক্যাপচার বারবার শুধু এরকম হয়ে যায় কেন বুঝি না। আচ্ছা, ফুললি দেখা যাচ্ছে। হোয়ার সলিড সেল বিং ইন সিঙ্গেল ডাবল অ্যান্ড মাল্টিপল আচ্ছা, হোয়ার সলিড সেল বিং ইন সিঙ্গেল ডাবল অ্যান্ড মাল্টিপল রো র্যাক্স এক্সিড 20 স্কোয়ার ফিট বাট ডাজ নট এক্সিড 64 স্কোয়ার ফিট ইন এরিয়া, স্প্রিংকলার শ্যাল নট বি রিকোয়ার্ড বিলো এভরি সেল। অর্থাৎ এটা কি বলছে, যদি আপনার 20 স্কোয়ার ফিট ক্রস করে বাট 64 স্কোয়ার ফিট যদি ক্রস না করে আপনার র্যাকের যে সেলফ, তখন স্প্রিংকলার প্রত্যেকটা র্যাকে প্রত্যেকটা সেলফে দরকার নাই, বাট শ্যাল বি ইনস্টল অ্যাট দ্য সিলিং অ্যান্ড বিলো সেলফ অ্যাট ইন্টারমিডিয়েট লেভেল নট মোর দ্যান 6 ফিট অ্যাপার্ট ভার্টিক্যালি। অর্থাৎ 6 ফিট পরপর আপনাকে গিয়া স্প্রিংকলার দিতে হবে। এখন যদি র্যাকের হাইট হয় বা সেলফের হাইট হয় 4 ফিট, তাহলে একটা বাট শ্যাল বি ইনস্টল অ্যাট দ্য সিলিং and below shelf at intermediate level not more than 6 feet apart vertically, মানে 6 ফিট পর পর আপনাকে আবার স্প্রিংকলার দিতে হবে। আর আরেকটা কি বলছে, হোয়ার সলিড সেলভিং ইন সিঙ্গেল ডাবল অ্যান্ড মাল্টিপল রো র্যাক এক্সিড 64 স্কোয়ার ফিট ইন এরিয়া অর হোয়ার দ্য লেভেল অফ স্টোরেজ এক্সিড 6 ফিট, মানে স্টোরেজের লেভেল 6 ফিটের বেশি এবং 64 স্কোয়ার ফিট ক্রস করছে, সেখানে স্প্রিংকলার শ্যাল বি ইনস্টল অ্যাট দ্য সিলিং অ্যান্ড বিলো ইচ লেভেল অফ সেলভিং, মানে প্রত্যেকটা লেভেলে আপনাকে স্প্রিংকলার দিতে হবে। এখন প্রত্যেকটা লেভেলে যখন স্প্রিংকলার দিবেন, তখন আসলে স্প্রিংকলারের ডিজাইনটা কেমন হবে, তখন হবে মোস্ট রিমোট পয়েন্টের স্প্রিংকলার ক্যালকুলেট করবেন এবং স্প্রিংকলারের টপ 2 লেয়ারের 7টা করে স্প্রিংকলার আপনার স্প্রিংকলারের ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। সো এইটা ছিল আজকের সামারি। আমি আসলে একটা ডিজাইন ফিলোসফি বা একটা স্প্রিংকলারের ডিজাইন কিভাবে বা কোন কোন ক্রাইটেরিয়ার উপরে বেস করে করতে হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি জানি না কতটুকু বুঝাইতে পারলাম, আমি বুঝতেছি, বাট আপনারা যদি না বুঝেন আমার এই চেষ্টা বৃথা। তবে আপনাদের যদি আরও কোনো ক্লাসের রিকোয়ারমেন্ট থাকে আমাকে মেসেজ করতে পারেন যে ভাই এই জিনিসটা একটু বুঝাই দেন, আমি চেষ্টা করব। আর এটাতে যদি কোনো কিছু না বুঝেন, তো আমি আমার কাছে আমার ইউটিউব চ্যানেল আছে একটা, ওইএল মিডিয়া, আপনারা একটু সাবস্ক্রাইব, যারা যারা সাবস্ক্রাইব করবে আর কি, তাদেরকে আমি এই স্লাইডটা শেয়ার করব, তাদের ইন ফিউচার কাজে লাগবে। আর আপনাদের যদি কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, যদি কোথাও না বুঝেন আমি আবার রিপিট করব। যদি কারো আমার এই লাইভটা শেয়ার করে দিবেন। যদিও কিছু কারিগরি ত্রুটি ছিল, আশা করি নেক্সট টাইম আর এই সমস্যা হবে না। প্রথমে একটু নেটের প্রবলেম পাইছি, এরপরে যে সফটওয়্যারটা দিয়ে আসলে লাইভটা করতেছি সেই সফটওয়্যারের প্রবলেম, পরে ল্যাপটপ থেকে শুরু করলাম। অ্যাট দ্য এন্ডে আপনাদের কোনো কোশ্চেন বা কোনো পার্ট যদি বুঝে না থাকেন, আমি আবার ক্লিয়ার করার জন্যে একটু অপেক্ষা করব 5 মিনিট। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে যারা দেখতেছেন আমাকে বলতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু সাবস্ক্রাইব করবেন। এখানে আশিক ভাইয়েরও বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি, আরও কিছু ভিডিও আছে আমার কাছে, আমি পর্যায়ক্রমে আপডেট করব। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে।
তো কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো পার্ট যদি মিস করে যান আমাকে বলতে পারেন, আমি আবার দেখানোর চেষ্টা করব। হ্যালো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন থেকে আমাদের এই পেজে প্রতি শুক্রবারেই লাইভ হবে, আমি এবং আমাদের সিইও কন্টিনিউয়াস লাইভ করব। আপনারা আমাদের পাশে থাকবেন, পেজটাকে ফলো করে শেয়ার দিয়ে রাখবেন প্রোফাইলে, যাতে আপনার পরিচিত অপরিচিত সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান।